আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক নতুন একটা এক্সপ্লেনেশনে। আজকে আমরা এক্সপ্লেন করব নতুন আরেকটি সিনেমা যার নাম হৃদয়পূর্বম। এটি একটা মালায়ালাম মুভি। এই মুভির লিড রোলে রয়েছে মোহনলাল। তো আর দেরি না করে চলুন শুরু করে দেওয়া যাক আজকের এক্সপ্লেনেশন। তবে আপনি চাইলে এক্সপ্লেনেশন শুরু করার আগে একটা লাইক করে দিতে পারেন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই হার্ট ট্রান্সপ্লান্টেশনের জন্য পুনে থেকে একটা হার্ট নিয়ে কেরালায় যাওয়া হচ্ছিল, আর সবকিছু খুবই দ্রুত ঘটতে থাকে। হেলিকপ্টার দিয়ে আনা, তারপর অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যাওয়া। কেরালায় আসার পর সন্দীপ নামের একজনের শরীরে সেই হার্টটা ট্রান্সপ্লান্ট করা হয়। আসলে পুনেতে একটা অ্যাক্সিডেন্টে একজন আর্মি অফিসার মারা গিয়েছিল, তো তার হার্টই সন্দীপের শরীরে ট্রান্সপ্লান্ট করা হয়। যাই হোক, কয়েকদিন পরেই সন্দীপকে ডিসচার্জ করে দেওয়া হয়। সন্দীপের সঙ্গে জেরি নামের একজন অ্যাসিস্ট্যান্টও থাকে, মানে সে এক প্রকার নার্স। সন্দীপকে সময় মতো ওষুধ দেওয়া আর যত্ন নেওয়া সব কাজই সে করত। এই সন্দীপের চরিত্রেই আমরা অভিনয় করতে দেখি মোহনলালকে। বাড়ি ফেরার পর সন্দীপ দ্রুত ফ্রেশ হয়ে পরের দিনই নিজের হোটেলের কাজে চলে যায়। এর মানে হচ্ছে সন্দীপের একটা হোটেলের ব্যবসা রয়েছে। সন্দীপ তার দাদার কাছ থেকে অনেক প্রপার্টি উত্তরাধিকারী সূত্রে পেয়েছিল, আর সেই জমিগুলোর মধ্যে থেকেই একটা জমিতে একটা ন্যাশনাল হাইওয়ে যাওয়ার কথা ছিল। তাই সরকার সন্দীপের সেই প্রপার্টি অধিকরণ করে তাকে অনেক টাকা পয়সা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সন্দীপ এত ধনী হওয়া সত্ত্বেও ছোট একটা হোটেল চালাতো, আর সেই হোটেলে খুব অদ্ভুত ধরনের লোক আসতো। সন্দীপ সবার সঙ্গে খুবই ভালো ব্যবহার করত। তার হোটেলে নিয়মিত 3জন ছেলে ফ্রিতেই খেয়ে চলে যেত, মানে তারা সন্দীপকে সবসময় বলতো যে তারা ভবিষ্যতে ডিরেক্টর হবে, আর সন্দীপ হবে তাদের মুভির প্রডিউসার। সন্দীপও তাদের কাছে কোনো টাকা চাইতো না। যাই হোক, এত প্রপার্টি থাকার পরও সন্দীপ এখনো সিঙ্গেল, কারণ কয়েক বছর আগে তার একটা বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে মেয়েটি তাকে না করে দেয় আর বিয়ে থেকে পালিয়ে যায়। তারপর থেকেই সন্দীপ আর কখনোই বিয়ের প্রসঙ্গ তোলে না, শুধু তার হোটেলের ব্যবসাতেই ব্যস্ত থাকে। সন্দীপের ফ্যামিলিতে রয়েছে তার বোন আর দুলাভাই, আর তার ভাতিজি এখন আমেরিকায় থাকে। সন্দীপের দুলাভাইয়ের খুব ইচ্ছা ছিল সন্দীপের প্রপার্টিগুলো পাওয়ার, তাই তার খুবই মন খারাপ হয় যখন সে দেখে সন্দীপের জমিগুলো সরকার নিয়ে নিচ্ছে। একদিন দুলাভাই তাকে এসে বলে, সম্ভবত সরকার তোমার আরো জমি চাইবে, আর তারা তোমার কাছে আসবেই। তুমি বরং দ্রুত তোমার জমিগুলো তোমার দিদির নামে লিখে দাও। সন্দীপ সবকিছুই বুঝতো, কিন্তু কিছুই বলতো না। সে তার দুলাভাইকে বলে, এটা আমি দেখে নেব দুলাভাই, আপনার চিন্তা করতে হবে না। একদিন সন্দীপকে পুনে থেকে হারিতা নামের একটা মেয়ে কল করে, আর কল করে সে বলে, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। আসলে হারিতা হচ্ছে রবির মেয়ে, আর রবি হচ্ছে সেই লোক যার হার্টটা এখন সন্দীপের কাছে রয়েছে। আসলে অপারেশনের পর সন্দীপেরই তাদের কাছে গিয়ে ধন্যবাদ দেওয়া উচিত ছিল, কিন্তু সে হোটেলের ব্যবসায় এত ব্যস্ত হয়ে পড়েছিল যে এই কথাটা তার মাথায় আসেনি। যখন ওই 3 ডিরেক্টর শুনলো যে হারিতা আসছে, তখন তারা বলে উঠলো, সন্দীপ ভাই, আমরা এই মুহূর্তটাকে দারুণভাবে ক্যাপচার করব। সন্দীপও তাদের বলে, ঠিক আছে, তোমাদের ইচ্ছা, এটাও একটা স্মৃতি। পরের দিন রবির মেয়ে হারিতা সন্দীপের সঙ্গে দেখা করতে আসে, আর সে সন্দীপের বুকে হাত দিয়ে তার বাবার হার্টবিট অনুভব করার চেষ্টা করে। সন্দীপও ওই 3 ডিরেক্টরের কথায় হারিতার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দেয়, আর সবকিছু তারা সুন্দরভাবে ক্যাপচার করে। আসলে হারিতা এসেছিল কারণ পরের সপ্তাহে তার এঙ্গেজমেন্ট। হারিতা জীবনে যখনই কোনো কাজ করত, তার বাবা সবসময় তাকে মোটিভেট করত আর তাকে আশীর্বাদ দিয়ে সাফল্যের পথে ঠেলে দিত। কিন্তু এখন তো হারিতার বাবা আর এই দুনিয়াতে নেই, তাই হারিতা সন্দীপের কাছে এসে রিকোয়েস্ট করতে থাকে, যদি আপনি আমার বিয়েতে এসে আমাকে আশীর্বাদ দেন, তাহলে আমি মনে করব আমার বাবা এখানে এসে আমাকে আশীর্বাদ করেছে। এটা শোনার পর সন্দীপ বলতে শুরু করে, আমি হাসপাতালে থাকায় আমার হোটেলের অনেক কাজ জমে আছে, প্লিজ আমাকে মাফ করে দিন। আমি আপনার বিয়েতে আসতে পারবো না, কারণ আমি আমার হোটেল একাই সামলাই। হারিতা তাকে অনেক অনুরোধ করার পরও সন্দীপও রাজি হয় না। এতে হারিতা রেগে গিয়ে বলে, তুমি আমার বাবার হৃদয়ের যোগ্য নও। যদি আমার বাবার হৃদয় তোমার কাছে না থাকতো, তাহলে তুমি আজ বেঁচেই থাকতে না। রাত হওয়ার পর সন্দীপ হারিতার কথা মনে করে অনুশোচনায় ভুগতে থাকে। তখন জেরি বলে, আপনি যা করেছেন তা খুবই ভুল করেছেন। আপনার তো তাদের কাছে গিয়ে ধন্যবাদ দেওয়া উচিত ছিল। উল্টে যখন তার মেয়ে আপনার কাছে এসেছে, আপনি তাকে মানা করে দিলেন। আমরা যদি কোনো কুকুরকে বিস্কুট দেই, সে তো আমাদের চারপাশেই ঘুরতে থাকে। হারিতার বাবা তো আপনাকে তার হাতটাই দিয়ে দিয়েছে। এরপরে আমরা দেখতে পাই পরের দিনই সন্দীপ জেরিকে নিয়ে পুনেতে চলে যায়। সেখানে সন্দীপকে দেখে হারিতা তো খুবই খুশি হয়ে যায়, বারবার তাকে থ্যাঙ্কস দিতে থাকে। তারপর সন্দীপকে রিকোয়েস্ট করে শপিং করতে নিয়ে যায়। মানে যদি হারিতার বাবা বেঁচে থাকতেন,
তাহলে তিনি যেরকম পোশাক বেছে নিতেন তেমন পোশাক বেছে নিয়ে সে সন্দীপকে কিনে দেয়, যেন সে এই জামা কাপড়গুলো এঙ্গেজমেন্টে পরতে পারে। সেই রাতেই সন্দীপ আর জেরি হারিতার এঙ্গেজমেন্ট প্লেসে যায়। সেখানে সন্দীপ হারিতার মা দেবীকে দেখে আর তার কাছে গিয়ে নিজের কথা জানায়। আমি কেরালা থেকে এসেছি, আমার নাম সন্দীপ, আমি আপনার স্বামীর হার্ট ট্রান্সপ্লান্ট করানো মানুষ। দেবী তখন উত্তর দেয়, হ্যাঁ আমি এটা জানি। এভাবে খুবই ক্যাজুয়াল ভঙ্গিতে সে কথা বলে, মানে হারিতার মতো এত আবেগ দেবীর মধ্যে ছিল না। সে খুব হালকাভাবে সবকিছু নিয়েছিল। কিছুক্ষণ পর সেখানে সবাই নাচ গান করতে শুরু করে। একটা হিন্দি গানও বাজানো হয়, যা আমার খুবই ভালো লেগেছিল। কিন্তু ঠিক তখনই হঠাৎ জানি কি হয়ে যায়। হারিতা স্টেজে উঠে গিয়ে বলে, এই এঙ্গেজমেন্ট আর হবে না। যত গেস্ট এখানে এসেছেন আপনারা প্লিজ দয়া করে খাবার খেয়ে যাবেন, খাবার খুবই টেস্টি। এটা শুনে হারিতার বাগদত্তা কিরণ কিছুই বলে না, চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকে। কিন্তু কিরণের কিছু বন্ধু স্টেজে উঠে যায় আর হারিতার সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। তারা বলে, এভাবে তুমি এঙ্গেজমেন্টটা বাতিল করতে পারো না। পরে আমরা দেখতে পাই কিরণের এক বন্ধু হারিতার হাত ধরে অসভ্যতা শুরু করে। এটা দেখে তো সন্দীপ মাঝখানে ঢুকে যায় আর তাদেরকে থামানোর চেষ্টা করে, ফলে সেখানে হাতাহাতি হয়। আর এটা দেখে জেরিও চুপ থাকে না, মাঝখানে ঢুকে গিয়ে 2-4 জনকে চড় থাপ্পড় মেরে দেয় আর সেও হালকা মার খায়। একজন তো সন্দীপকে লাথি মারায় সে দূরে গিয়ে পড়ে যায়। এরপর সন্দীপকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাকে পরীক্ষা করে বলে, আপনার কোমরে হালকা ফ্র্যাকচার হয়েছে, 10 দিন আপনাকে বেড রেস্ট করতেই হবে। সন্দীপ ফোনের মধ্যে নিজের হোটেল মনিটর করে, মানে তার হোটেলে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। সেখান থেকেই সন্দীপ স্টাফদের অর্ডার দিতে থাকে, এমনকি বকাঝকাও করে যদি কোথাও অপরিষ্কার থাকে। সন্দীপ হারিতাকে বলে, আমি 10 দিন কোনো হোটেলে গিয়ে থাকবো। কিন্তু হারিতা তখন বলে, আমার বাবার হার্ট আপনার কাছে আছে, আমি আপনাকে এখানে ডেকেছি, আর আমার কারণেই আপনার এত কষ্ট হচ্ছে, আপনি আমাদের বাড়িতেই থাকবেন। এই কথা বলেই হারিতা সন্দীপ আর জেরিকে নিজের বাড়িতে নিয়ে আসে। এটা দেখে দেবীও কিছু বলে না। হারিতা খুব সুন্দরভাবে সন্দীপের যত্ন দিতে থাকে। একদিন হারিতার কোনো এক এন্ট্রান্স এক্সাম ছিল, সে সন্দীপকেও তার সঙ্গে নিয়ে যায়। আর এক্সাম হলে ঢোকার আগে সন্দীপকে বলে, আপনি আমাকে ব্লেসিংস দিন, যদি আমার বাবা বেঁচে থাকতেন তাহলে তিনি ঠিক এমনটাই করতেন। পরীক্ষা শেষ হওয়ার পর সন্দীপ হারিতাকে জিজ্ঞাসা করে, তুমি এঙ্গেজমেন্টটা কেন ক্যান্সেল করেছো? তখন হারিতা যা ঘটেছিল তা সবকিছু বলতে শুরু করে। হারিতা আর কিরণ কলেজ টাইম থেকে একে অপরকে ভালোবাসতো। তাদের রিলেশনশিপে তারা দুজনই খুবই খুশি ছিল। তাদের বিয়ের তারিখও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু কিরণ হারিতার মোবাইলে একটা স্পাই অ্যাপ ইনস্টল করে দেয়, যাতে সে জানতে পারে হারিতা কাদের সঙ্গে কথা বলছে, কোথায় যায় আর কি করে। তাই হারিতা বলে, যদি বিয়ের আগে কিরণ আমার উপর এত সন্দেহ করে তাহলে বিয়ের পর সে আমার সঙ্গে কেমন আচরণ করবে, তাই আমি বিয়েটা ভেঙে দিয়েছি। বাড়ি ফেরার পর হারিতার মা দেবী তাকে বকতে শুরু করে, কেন তুমি এমন কাজ করেছো, তাড়াতাড়ি তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ডিলিট করে দাও। আসলে হারিতা তার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিল, আজ থেকে আমি ফ্রিডম পেয়ে গেছি। তাই দেবী তাকে বকতে শুরু করে, তোমার এঙ্গেজমেন্ট ভাঙা মানে কি তোমার স্বাধীনতা? তুমি যদি এমন করো তাহলে লোকেরা তোমার সম্পর্কে কি বলবে? স্ট্যাটাসটা এখন ডিলিট করো। এই সময় সন্দীপও সেখানে ছিল, সেও হারিতাকে গিয়ে একই কথা বলে, তোমার মা যা বলেছে ঠিক বলেছেন, স্ট্যাটাসটা এখনই ডিলিট করে দাও। হারিতা খুব রেগে গিয়ে নিজের রুমে চলে যায়। তারপর দেবী সন্দীপের কাছে এসে বলে, আমি ভেবেছিলাম তোমার স্বভাব আমার স্বামীর থেকে আলাদা, কিন্তু আজ যদি রবি বেঁচে থাকতো সেও ঠিক এমনটাই করতো। এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা দেখি কিছুক্ষণ পর হারিতাও এসে বলে, তুমি আর আমার মা বলার কারণেই আমি স্ট্যাটাসটা ডিলিট করে দিয়েছি। তারপর আমার মনে হয়েছে আমি যা করেছি তা ভুল, আমাকে সঠিক পথ দেখানোর জন্য ধন্যবাদ। এইভাবে দেবী আর হারিতা দুজনেই সন্দীপকে খুব সম্মান করতে শুরু করে। পরের দিন হারিতা আর দেবীর মধ্যে কিছু কথা হচ্ছিল, ঠিক তখনই সন্দীপ সেখানে চলে আসে। দেবী তখন বলে, সন্দীপ, আমার বাবার শরীর খুবই খারাপ, আগে থেকেই আমার বাবা আর রবির মধ্যে সব সময় ঝগড়া হতো। এখন তোমার শরীরে তো আমার স্বামীর হার্ট রয়েছে, যদি তুমি গিয়ে শুধু একটু কথা বলে দাও তাহলে খুব ভালো হয়। তুমি বলবে আমি আপনাকে মাফ করে দিয়েছি, তাহলে আমার বাবা শান্তি নিয়ে এই দুনিয়া থেকে যেতে পারবেন। এটা শোনার পর হারিতা সন্দীপকে বলে, এর কোনো দরকার নেই সন্দীপ, তুমি সেখানে যেও না। কিন্তু সন্দীপ বলে, আরে এতে খারাপের কি আছে, আমি গিয়ে ক্ষমা চাইবো, যদি উনি আমাকে মাফ করে দেন তাহলে আমিও তাকে মাফ করে দেব। এটা শুনে দেবী খুবই খুশি হয়ে যায়। পরের দিন সবাই মিলে দেবীর বাবার বাড়িতে যায়। সত্যি দেবীর বাবার শরীর খুবই খারাপ ছিল, সে খাটে শুয়েছিল।
সন্দীপ দেবীর ভাইয়ের কাছে রাগের কারণ জানতে চায়। তখন সে বলে কয়েক বছর আগে যখন রবি সার্ভিসে ছিল তখন সে দেবীর বাবার কোনো কথা শোনেনি। এতে রেগে গিয়ে দেবীর বাবা রবিকে ডিউটিতে যেতে বাধা দেয়। মানে তখন তাকে সে অনেক কষ্ট দিয়েছিল। আর রবিকে ঘৃণা করার আরেকটা কারণ ছিল, রবি ছিল নিচু জাতের মানুষ। এমন একজনকে তার মেয়ে বিয়ে করায় দেবীর বাবা রবির উপর খুবই ক্ষুব্ধ ছিল। এসব জেনে সন্দীপ নিজেও রেগে যায়। সে বলে আমার জায়গায় যদি রবি থাকতো সেও আপনাকে ক্ষমা করতো না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এটা দেখে তো হারিতা খুবই খুশি হয়ে যায় আর সন্দীপের কাছে এসে বলে তুমি যা করেছো তা একদম ঠিক করেছো, আমার বাবা থাকলেও এই কাজটাই করতো। এটা বলে সে সন্দীপকে জড়িয়ে ধরে গালে একটা কিস করে। হারিতার এই আচরণে সন্দীপের শরীরে কম্পন অনুভূত হয়। তখন তার এক জ্যোতিষীর কথা মনে পড়ে যায়। সেই জ্যোতিষী বলেছিল একদিন তোমার সোলমেট নিজে তোমার কাছে আসবে আর তোমার গালে একটা কিস দেবে। ঠিক তখনই মন্দিরের ঘন্টা বাজবে আর তোমার শরীরে কম্পন অনুভূত হবে। এটা মনে করে সন্দীপ খুবই খুশি হয়ে যায়। এতদিন পর সে তার সোলমেটকে খুঁজে পেয়েছে। হারিতাই তার সোলমেট। সেই রাতেই সন্দীপের কাছে দেবী আসে। সে খুবই কষ্টে ছিল কারণ সন্দীপ তার বাবাকে ক্ষমা করেনি। তখন সন্দীপ দেবীর কাছে গিয়ে ক্ষমা চায় আর বলে সরি, আপনি যা বলেছিলেন আমি তেমনটা করিনি। তখন দেবী দ্রুত সন্দীপের হাত ধরে ফেলে। এত বছর ধরে রবি কোনোদিনই আমাকে সরি বলেনি আর তুমি প্রথমবার আমাকে সরি বলছো। এই কথা বলতে বলতে সে খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে আর সে সন্দীপের হাতে চুমু খেয়ে চলে যায়। আর তখন সন্দীপের শরীরে আবারও কম্পন অনুভূত হয় আর মন্দিরের ঘন্টাও বাজতে শুরু করে। তখন সন্দীপের অন্তরাত্মা তাকে বলতে শুরু করে দুটো লাড্ডু চাই, এখন তুমি ঠিক করো মা নাকি মেয়ে, একটা নিলে আরেকটা ফ্রি। পরের দিন সন্দীপ এখান থেকে যাওয়ার জন্য ডাক্তারের কাছে যায়। ডাক্তার তখন পরীক্ষা করে বলে তোমার আরো কিছুদিন রেস্ট নেওয়া উচিত আর এখন তুমি শহরে ফিরতে পারবে না। তাই না চাইতো সন্দীপকে সেখানেই থাকতে হয়। কিছুক্ষণ পর হারিতার সেই বাগদত্তা কিরণ হারিতার কাছে এসে দুঃখ প্রকাশ করতে থাকে। সে বলে অকারণে তুমি আমাদের এঙ্গেজমেন্টটা ভেঙে দিয়েছো। তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু হারিতা এর কোনো তোয়াক্কাই করে না, যদিও কিরণ এখনো হারিতাকে ভালোবাসতে থাকে। পরের দিন হারিতার শুটিং প্রতিযোগিতা থাকায় সে সেখানে অংশগ্রহণ নিতে চলে যায়, কিন্তু সে ঠিকমতো মনোযোগ দিতে না পারায় প্রতিযোগিতায় হেরে যায়। আসলে হারিতার বাবা রবির ইচ্ছা ছিল যাতে হারিতা শুটিং প্রতিযোগিতায় জিতে যায়, তাই জেতার জন্য হারিতা অনেক চেষ্টা করত। এমনকি সে বাবার পরিবর্তে সন্দীপকেও সঙ্গে নিয়ে আসে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। এই দুঃখ মেটানোর জন্য হারিতা আর সন্দীপ একটা বারে যায়। সেখানে হারিতা ভরপুর মদ খেতে শুরু করে। সন্দীপ মদ খায় না, আর তাছাড়া সন্দীপ গাড়ি চালাতে পারে না আর তার পিঠেও খুব ব্যথা ছিল, তাই হারিতাকেই গাড়ি চালাতে হয়। ঠিক তখনই কোনো এক রাস্তায় পুলিশের চেকিং থাকার কারণে হারিতা আর সন্দীপকে তারা থানায় নিয়ে আসে। হারিতার বিরুদ্ধে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং এর কেস হয়। এই খবর জানার পর দেবী দ্রুত থানায় আসে আর এসে ফাইন দিয়ে হারিতাকে ছাড়িয়ে নেয়। বাড়ি ফিরে দেবী সন্দীপকে ডেকে বলে যখন হারিতা মদ খাচ্ছিল তখন তো তুমি তার পাশেই ছিলে, তুমি কি তাকে মানা করতে পারতে না? যদি আমরা এই বাচ্চাদের এত কেয়ারলেস রেখে দেই তাহলে তো ওরা আরো খারাপ হয়ে যাবে। যেমন ভাবে একজন স্ত্রী স্বামীকে বলে ঠিক তেমন ভাবেই দেবী সন্দীপকে বলতে থাকে। সন্দীপ তো একদম শক হয়ে যায়। পরের দিন সন্দীপের দুলাভাই সন্দীপকে দেখতে পুনেতে আসে, কারণ সন্দীপ এতদিন হয়ে গেছে বাড়ি ফেরেনি। বিশেষ করে দুলাভাই জমির বিষয়ে কথা বলতে সেখানে আসে, কিন্তু ওখানকার পরিবেশ দেখে তার তো মাথা ঘুরে যায়, কারণ হারিতা আর দেবী সন্দীপের খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। তাদের হাসাহাসি কথা বলা দেখে তো সে ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে সন্দীপ এখানেই সেটেল না হয়ে যায়। সেই রাতেই সন্দীপ তার দুলাভাইয়ের রিটার্ন টিকিট কেটে দেয়। তখন দুলাভাই বলতে থাকে আমি তো জমির ব্যাপারে এসেছি। সন্দীপ তখন বলে আরে দুলাভাই আপনি এটা নিয়ে ভাববেন না, আমি ইতিমধ্যেই লয়ারের সঙ্গে কথা বলে ফেলেছি, আপনার চিন্তার কোনো বিষয় নেই। এরই মধ্যে রেনা নামের একজন মেয়ে সন্দীপকে বারবার ভিডিও কল করতে থাকে। আর এই রেনা হচ্ছে সেই মেয়ে যে সন্দীপকে ধোকা দিয়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু এখন তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে, তার একটা ছোট্ট বাচ্চাও আছে। তাই সে সন্দীপের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু সন্দীপ তার সাথে যোগাযোগ করতে একদমই আগ্রহী নয়। তখন ভিডিও কলে ঢুকে পড়ে হারিতা আর সে রেনাকে বলে এখন সন্দীপ সিঙ্গেল নয়, ওর সাথে আমি আছি। রেনা তখন হতাশ হয়ে ফোনটা কেটে দেয় আর কখনোই কল করে না। আর সেই মুহূর্তে সন্দীপের মনেও লাড্ডু ফুটতে থাকে। এরপর সন্দীপ আবারও ডাক্তার দেখাতে যায়। ডাক্তার তখন চেক আপ করে বলে তুমি এখন পুরোপুরি সুস্থ, কিন্তু সন্দীপ অজুহাত দেখায় ডাক্তার সাহেব এখনো আমার কোমরে ব্যথা হচ্ছে,
আমি ভালোভাবে বসতে পারছি না। তখন ডাক্তার বলে, আরে তুমি একটু বেশি স্ট্রেস নিয়ে ফেলেছো, তাই তোমার এমন হচ্ছে। সন্দীপের এসব করা দেখে দেবী বুঝে যায় সন্দীপ এখন এখানে থাকতে চায়। পরের দিন দেবী সন্দীপকে একান্তে ডেকে বলে, সন্দীপ, আমি জানি তুমি আমাকে পছন্দ করো, আর আমিও তোমার সঙ্গে খুবই ক্লোজ হয়ে গেছি। হয়তো এটা আমারই ভুল, আমারই উচিত ছিল তোমার থেকে দূরে থাকা। তুমি মুখে যদি না বলো তাহলে কি আমি তা বুঝতে পারবো না? আমরা তো আর ছোট বাচ্চা নই, তাই এই কথাটা এখানেই থাক। বেচারা সন্দীপ মনে মনে ভাবে, আমি তো আমার শহরে ছোটখাটো ব্যবসা চালাচ্ছিলাম, তোমরা আমাকে এখানে ডেকে এনে ফাঁসিয়ে দিলে, আর এখন আমাকে ছেড়ে দিয়ে আলাদা পথে চলে যাচ্ছ। এরপর হারিতা গাড়ি করে সন্দীপকে এয়ারপোর্টে নিয়ে যায়। সন্দীপের কথাবার্তা শুনে হারিতা বুঝতে পারে সন্দীপ আসলে ফ্লাইটকে ভয় পায়, ওর এতে এংজাইটি রয়েছে। তার ভয় দূর করার জন্য হারিতা তাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যায়। তখন আমরা ডাক্তার জোসেফকে দেখি, তবে সে ডাক্তার কম জ্যোতিষী বেশি মনে হচ্ছিল। সে সন্দীপকে জিজ্ঞাসা করে, তোমার রাশি কি, তোমার পছন্দের প্রাণী কোনটি, তোমার নক্ষত্র তো এমন। তারপর সে বলে, আজ তো তোমার জন্মদিন। এটা শুনে হারিতাও শকড হয়ে যায়। তখন সন্দীপ বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম আজ আমার জন্মদিন। তখন হারিতা তাকে একটা ক্যাফেতে নিয়ে যায়, আর সেখানে গিয়ে তারা একটা ছোট কেক কেটে সেলিব্রেট করে। পরে হারিতা সন্দীপকে একটা লাইব্রেরিতে নিয়ে যায় আর বলে, আমার বাবা প্রায় এখানে আসতো, শেষবার সে এখানেই ছিল। তারপর তার এক বন্ধুর ফোন আসে আর সে বেরিয়ে যায়, আর তখনই তার অ্যাক্সিডেন্ট হয়। এখানে আমার বাবার কিছু ফটোও আছে। দেখানোর আগেই সন্দীপ বলে উঠে, আমি তোমার বাবার ছবি দেখতে চাই না, আমি আমার মনে তার একটা ইমাজিনেশন তৈরি করে নিয়েছি, আর সেটা যেমন আমি তেমনই রাখতে চাই। এরপর হারিতা তার বাবার কিছু রেকর্ডিং শোনায়, যেখানে তার বাবা তাকে ভালো ভালো কথা বলে মোটিভেশন দিয়ে রেখেছে। এটা শুনে সন্দীপ হারিতাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি খুবই ভাগ্যবতী। হারিতাও তখন আবেগে ভেসে গিয়ে সন্দীপকে জড়িয়ে ধরে এবং সে বরাবরই সন্দীপকে নিজের বাবার মতোই মনে করত। পরের দিন সন্দীপ আর জেরি একটা পার্কে বসেছিল, তখনই ওদের কাছে কিরণ আসে। সে সন্দীপকে রিকোয়েস্ট করতে থাকে। সে বলে, হারিতা আমার নাম্বার ব্লক করে দিয়েছে, অথচ আমার হারিতার সঙ্গে একটা জরুরি কথা রয়েছে, যদি তুমি তাকে নিয়ে আসতে তাহলে খুবই ভালো হতো। তখন সন্দীপ হারিতাকে আনতে রাজি হয়ে যায়। এরপর সন্দীপ, হারিতা আর জেরি একসঙ্গে কিরণের সঙ্গে দেখা করতে যায়। আসলে হারিতা আর কিরণ এঙ্গেজমেন্টের আগে একটা বিজনেস শুরু করেছিল, তো এঙ্গেজমেন্ট ভেঙে দেওয়ার পর সেই বিজনেসও এমনি পড়ে থাকে। তাই কিরণ হারিতাকে ডেকে বলে, তুমি এই বিজনেস থেকে বেরোতে পারবে না। আর এই জন্যই সে হারিতার মোবাইলে স্পাই অ্যাপ ইনস্টল করেছিল, যাতে সে জানতে পারে হারিতা কোন বিজনেস ডিল করছে। তখন হারিতা কিরণকে বলে, এটা আমার ইচ্ছা, আমি যখন খুশি তখন বিজনেস করব, আর যখন খুশি তা ছেড়ে দেব। তখন কিরণ আর তার বন্ধুরা হারিতার সঙ্গে জবরদস্তি করতে শুরু করে। ঠিক তখনই সন্দীপ মাঝখানে ঢুকে বলে, সেদিন তো আমি অন্য চিন্তায় ছিলাম, আমার হাত কিন্তু এক কৃষকের হাত। এরপর সে কিরণ আর তার বন্ধুদের খুবই মারধর করে আর হুঁশিয়ারি দিয়ে বলে, দ্বিতীয়বার যেন হারিতার সাথে কোনো কথা বলার চেষ্টা না করে। সেই রাতেই হারিতার পরিবারের লোকেরা তাদের কলোনিতে সন্দীপের জন্য একটা ছোট অনুষ্ঠান রাখে। কিভাবে সন্দীপের শরীরে তাদের রবির হাট আছে সেসব বলে, রবি সম্পর্কে ভালো কিছু কথা বলে, আর সেই সাথে সন্দীপকেও খুবই সম্মান জানায়। আর এই দিনটি ছিল তাদের সাথে সন্দীপের শেষ দিন। এয়ারপোর্টে যাওয়ার সময় সন্দীপ আর হারিতা খুবই আবেগপ্রবণ হয়ে যায়। তারা একে অপরকে খুব মিস করতে থাকে। সন্দীপ নিজের শহরে ফিরে গিয়ে জেরিকে নিজের ম্যানেজার বানিয়ে দেয়, আর এরপর জেরি সন্দীপের খুবই কাছের হয়ে যায়। আর সেই তিনজন ডিরেক্টর একসাথে মিলে একটা মুভি ডিরেক্ট করতে থাকে। এরই মধ্যে একদিন সন্দীপের দুলাভাই সন্দীপের কাছে কাঁদতে কাঁদতে আসে। সন্দীপ তখন দুলাভাইকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? সে বলে, আমার মেয়ে বিদেশে থাকে, সে এক কালো লোকের প্রেমে পড়েছে, মানে সে লিভ ইন রিলেশনশিপে আছে। এই কথা শুনে সন্দীপ তার দুলাভাইকে সান্ত্বনা দিতে থাকে। এভাবেই কেটে যায় একটা বছর। আবারও সন্দীপের জন্মদিন আসে। সেই জন্মদিনে হারিতার দেবী তার জন্য একটা কেক পাঠায়। সন্দীপ এটা দেখে খুবই খুশি হয়ে যায়, কারণ তারা দুজন এখনো তাকে মনে রেখেছে। ঠিক তখনই প্রবল বৃষ্টি শুরু হয়ে যায়। সেই বৃষ্টির মধ্যেই এক মেয়ে সন্দীপের হোটেলের সামনে এসে দাঁড়ায়, আর এই মেয়ের নাম ছিল জেসমিন। তখন সন্দীপ মেয়েটিকে দেখে, আর মেয়েটিও সন্দীপকে দেখতে থাকে। এভাবেই দুজনের মধ্যে কিছুক্ষণ চোখাচোখি হয়, আর এই দৃশ্যের মাধ্যমেই এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো এক্সপ্লেনেশন তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।